গল্পকরণে আপনারা শুনছেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশন। আজকে তৃতীয় পর্ব। অনেকক্ষণ পর পেকোস বার ছেড়ে বের হলো রূপ স্মিথ। এতক্ষণ লেগেছে তার সামলে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াতে। বাইরে এসে ঘোড়ায় চেপেছে সে। এগিয়েছে সরু একটা ময়লার গলি ধরে। শহরের পূব প্রান্ত পর্যন্ত চলে গেছে গলিটা। তারপর আছে অস্পষ্ট একটা প্রায় অব্যবহৃত ট্রেইল। সেই ট্রেইল ধরেছে সে। বেশ খানিক দূরে টিলার কুলে আছে ছোট্ট একটা কেবিন। দেখে ওটাকে পোড়া মনে হয়। ওটার সামনে ঘোড়া থামিয়েছে সে। মাথার উপর চারটা ঝাপসা দেখাচ্ছে। বাতাস ভেজা ভেজা। কেবিনের সামনে অপেক্ষা করছে রূপ। ও ধৈর্য লাগছে তার। বেশ কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলল। যে খুলল সে আধারেই থাকল। দেখা গেল না তাকে। রূপ, ঝামেলা হয়েছে? কর্কশ গলায় জানালো রূপ স্মিথ। পিঠ মারা গেছে এক আগন্তুকের হাতে। শর্টটি একটুর জন্য বেঁচে গেছে। উত্তেজিত গলায় পেকোস বাড়ি কি ঘটেছে জানালো সে। শেষের দিকে এসে তার খেয়াল হলো নিজের সম্মান বাঁচানো দরকার। এই বলে শেষ করল, আমি ওকে গুরুত্ব না দিয়ে আজকে একটা ভুলই করেছি। আগামীবার একই ভুল হবে না। তুমি তো জানোই কাল ওকে শেষ করে দেব আমি। এতক্ষণ চুপ করে শুনেছে কেবিনের লোকটা। এবার তিক্ত স্বরে বলল, আরে গাধা, পরের বার মাতব্বরি করতে গেলে বেগরে মরবে তুমি ওর হাতে। দীর্ঘদেহী সেই আগন্তুকের পরিচয় জানো? ও রক ব্যানন, মেন্টোরার ব্যানন। আড়ষ্ট হয়ে গেল রূপ স্যাডলে। সত্যি? না জেনে কখনো তোমাকে কিছু বলেছি? জবাবে খেকি উঠল অন্ধকারের বাসিন্দা। গলা একটু নরম করে উপদেশের সুরে বলল, ওর কাছ থেকে দূরে থেকো। তোমার ভাই রক ব্যাননের ব্যবস্থা করবে। ও তো ট্র্যাক ডাউনে। চোখ কচকচ করে উঠল রবের। রক ব্যাননের ব্যবস্থা আমিই করব। একবার তো বলেছি ব্ল্যাক জ্যাকের হাতে ওকে ছেড়ে দাও। মিথ্যে গর্বের কারণে মরার কোনো অর্থ হয় না। এখন কোনো ভুল করে বসো না, সব পণ্ড হয়ে যাবে। কথা শেষ করে দরজাটা বন্ধ হয়ে গেল। অন্ধকারে আগন্তুক ধরেই নিয়েছে তার কথা মেনে নেবে রূপ। দরজা বন্ধ হবার পরও নড়ল না রূপ। চোখে ঠান্ডা রাগ নিয়ে বন্ধ দরজার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ফিরতি পথ ধরল। ফুলটনের পুরনো স্থাপনাগুলোর মধ্যে স্ট্যান্ডিশ হাউজই সবচেয়ে প্রাচীন এবং বিশাল। হোটেলের ডাইনিং রুমটা আনুপাতিক হারে প্রকাণ্ড, কিন্তু প্রতিদিনের খাবারের সময় হলঘরের চেয়ারের টান পড়ে। আজকে সকালে অবশ্য ব্যতিক্রম। মাত্র কয়েকটা টেবিল পূর্ণ হয়েছে। জানালার কাঁচে বাড়ি খাচ্ছে বৃষ্টির ফোঁটা। ঘরের তাপমাত্রা বেশি বলে জানালার কাঁচগুলো অস্বচ্ছ হয়ে গেছে। নাস্তার শেষ পর্যায়ে চলে এসেছে ব্যানন। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে এলো মার্টিন হেড। ব্যাননের টেবিলেই বসল। মার্টিন হেড আর জেমস ওয়েন একই রুমে উঠেছে খরচা কমানোর জন্য। ওয়েন এখনো ঘুমাচ্ছে? ব্যাননকে সিঁড়ির দিকে তাকাতে দেখে বলল হেড। ব্যাননের সামনে একটা কাগজ রাখল। কাউন্টারে এটা পেয়ে নিয়ে এলাম, মনে হয় তোমার পড়া দরকার। হেডকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। মুখটা ক্লান্ত, গম্ভীর, বিষণ্ণ। কাগজে চোখ বোলালো ব্যানন। ওয়ান্টেড, ফুলটনের জন্য টাউন মার্শাল। অস্বস্তিকর কোনো প্রশ্ন করা হবে না। পর্যাপ্ত বেতন। যোগাযোগের ঠিকানা জন কার্লস, সিটি কমিশনার। শহরের মানুষ নিশ্চয় অতিষ্ঠ। ব্যাননের পড়া শেষ হতে মন্তব্য করল মার্টিন হেড। বাধ্য না হলে এরকম বিজ্ঞাপন দিত না ওরা। পকেট থেকে নস্যির কোটটা বের করে নাকের 2 ফুটায় ঠুসল সে। জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে মাথা দোলালো আরামে। তাকালো ব্যাননের দিকে। কাল রাতে কোনো অগ্রগতি হলো? কাঁধ ঝাঁকালো ব্যানন। তেমন কিছু না, শুধু জানা গেছে ব্ল্যাক জক স্মিথ অন্য কারো নির্দেশ পালন করছে কেবল। সে নিজে এসবের হোতা নয়। ভ্রু কুঁচকালো।
আমার ধারণাটাই সঠিক হলো। ব্ল্যাকজক নিজে ডেজার্ট লাইন বন্ধের সঙ্গে জড়িত হলেও এসবের মাথা অন্য কেউ। ব্ল্যাকজককে চালাচ্ছে কে? জানি না এখনো, আশা করছি আজকে জানব। অবশ্য মহিলা যদি শেষ মুহূর্তে পিছিয়ে না যায়। ভিক্টোরিয়া কেয়ার্নসের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা মার্টিন হেডকে খুলে বলল ব্যানন। ব্যাননের কথা শেষ হতে না হতেই মাথা নাড়ল হেড। মহিলা পিছাবে না, ওর আক্রোশ আছে লোকটার প্রতি। চোখজোড়া শুরু হলো তার। ওকে হারালে আর কোনো সূত্র নেই ব্যানন। আরও কি যেন বলতে গিয়ে থেমে গেল সে। ব্যানন পেছনে তাকালো, মুখটা কঠোর হয়ে উঠল। হেলান দিয়ে বসল চেয়ারে, নিচু গলায় বলল, লোক আসছে আমাদের কাছে। ঘাড় ফেরালো ব্যানন। দরজা ঠেলে ঢুকেছে দুজন লোক। ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তাদের একজন লম্বা, চুলগুলো ধূসর। দেখলেই মনে হয় বেশ দক্ষ সে তার কাজে। কাজটা কি তা আল্লাহ জানে। ব্যাংকার হতে পারে, হতে পারে বড় কোনো ব্যবসায়ী। এই মুহূর্তে তাকে চিন্তিত দেখাচ্ছে। তার সঙ্গের লোকটা মেটে, গোলগাল গোছেন। হের নাম দেয়া যেতে পারে ডিব্বা, ভাবল ব্যানন। তার মুখটা চৌড়া। লম্বা সঙ্গীকে কি যেন বলে পা বাড়ালো ব্যাননের টেবিলের দিকে। বাইরে ঝরঝর করে ঝরছে বৃষ্টি। ছাঁট এসে লাগছে জানালার কাছে। পরিবেশটা এমন যে মন বিষণ্ণ করে দেয়। যে দু একজন নাস্তা খাচ্ছে, বসে আছে তারা বিরস বদনে। হল করে কথা বলছে না কেউই, শুধু আগুয়ান দুজন, জুতুর মশমশ আওয়াজ হচ্ছে। টেবিলের সামনে এসে দাঁড়ালো দুজনেই। সুপ্রভাত, মাথা নুইয়ে আনুষ্ঠানিকতা করে লম্বা লোকটা বলল। তার কণ্ঠস্বর চমৎকার, মসৃণ গাইয়েদের মতো। আমি জন কার্লসন। মাথা কাত করে ব্যাননের সামনে পড়ে থাকা কাগজটা দেখালো সে। আমার বিজ্ঞাপনটা তাহলে তোমার চোখে পড়েছে? বেটেকে দেখালো সে। এ জর্জ মেলভিন, খবরের কাগজটা ওরই। নিজের পরিচয় দিল না ব্যানন। মার্টিন হেডকেও পরিচয় করে দিল না আগন্তুকদের সঙ্গে। শুধু হাত দিয়ে চেয়ার দেখিয়ে দিয়ে বলল, বসো। আসন গ্রহণ করল দুজন। কার্লসন চকিতে তাকালো মার্টিন হেডের দিকে। পর মুহূর্তে মনোযোগ দিল ব্যাননের প্রতি। সময় নষ্ট করার লোক নয় সে, সরাসরি কাজের কথা পারল। জর্জ কাল রাতে পোকোসো বাড়ি ছিল। ওর কাছে শুনলাম কি ঘটেছে। অপেক্ষা করল ব্যানন। আধখোলা চোখে চেয়ারে হেলান দিল মার্টিন হেড। টাউন মার্শাল হিসেবে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। কাজটা আমরা তোমাকে দিতে চাই। যতটা নির্লিপ্ত থাকার চেষ্টা করল ততটা পারল না কার্লসন। তাগিদটা ঠিকই প্রকাশ পেয়ে গেল কণ্ঠস্বরে। ভ্রু কুঁচকে গেল ব্যাননের। ভাবল খানিকক্ষণ, এভাবে শহরের ঝামেলায় নিজেকে জড়াতে ইচ্ছে নেই ওর। অন্য কাজে এসেছে ও, প্রতিশোধ নিতে। হঠাৎ আমি কেন? অলস গলায় জিজ্ঞেস করল ও। তোমরা তো আমাকে চেনো না। এতক্ষণে মুখ খুলল ডিব্বা। রুক্ষ কর্কশ তার কণ্ঠ এবং বলার ভঙ্গি। এক মুহূর্তে ব্যানন বুঝে গেল পচা খাবারের ডিব্বা ছাড়া লোকটা আর কিচ্ছু না। পচা খাবার নাকি খবর। আর কিছু ভাবতে পারল না। মনোযোগ দিতে হলো ডিব্বার ভেতর থেকে বেরিয়ে আসা শব্দে। কাল রাতে দেখলাম তোমাকে। দেখে কৃতার্থ করে দিয়েছে এমন ভঙ্গিতে বলছে ডিব্বা। ভালোই দেখেছ। রুপ স্মিথ একটা শিক্ষা পেয়েছে। এমন একজন মরেছে সেটাও ভালো। ওদের মরারই উচিত। যারা অস্ত্র ব্যবহার করে তাদের মরাই উচিত। চট করে একবার ব্যাননকে দেখল কার্লসন অপ্রস্তুত চেহারায়। ডিব্বার কোনো খেয়াল নেই, বলে চলেছে, আমি তোমাকে মার্শাল করলাম। তোমার একা সে অধিকার নেই, ধীর গলায় বলল ব্যানন। থাকলেও পারতে না, কারণ আমি রাজি নই। ডিব্বার মুখ হা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সায় দিল ব্যানন। আমি রাজি নই। আমরা ভাবছিলাম তুমি মার্শাল হতে রাজি হবে, হতাশ গলায় বলল কার্লসন। অসহায় দেখাচ্ছে তাকে। শহরে আর এমন কেউ নেই যে ব্ল্যাকজ্যাকের সঙ্গে টক্কর দিতে পারে। দলে ওরা অনেক ভারী, বাজে লোক সবাই। আফসোস করে মাথা নাড়ল। ব্যানন চুপ করে শুনছে দেখে একটু আশান্বিত হয়ে বলল,
পরিস্থিতি তাহলে খুলেই বলি। শেরিফ জন ওয়েন মারা যাবার পর থেকে শহরের আইন বলতে কিচ্ছুই নেই। কেউ রাজি না মার্শালের দায়িত্ব নিতে। আমরা যোগাযোগ করাই ইউএস মার্শাল অফিস থেকে একজন অফিসার এসেছিল। 2 দিন পরেই আততায়ীর হাতে মারা যায় লোকটা। আমরা যে শুধু শহরের জন্য আইন রক্ষাকারী খুঁজছি তা না, এখনো পর্যন্ত শহরের ভেতরে ব্ল্যাক জক আর গুন্ডাদের মোটামুটি সামলেই রেখেছে। সমস্যা হচ্ছে কে যেন রেলরুট ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। গত মাসে ডিনামাইট দিয়ে 2টো ট্রেন লাইনচ্যুত করা হয়েছে। অথচ আমাদের এই ফুলটন শহরের জন্য রেল রোড অত্যন্ত জরুরি। রেল রোড না থাকলে শহরটা মরে যাবে। কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করল ব্যানন, তোমার কি ধারণা ব্ল্যাক জ্যাক স্মিথ রেল রোড ধ্বংস করছে? ঠোঁট উঠতে নিশ্চিতভাবে জানে না সেটা প্রকাশ করল কার্লসন। কাঁধ ঝাঁকালো, চুপ করে আছে। ওদাই হলে একটা লোকও পাবেন না তুমি যে ওর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। গোল মাথাটা নাড়ল পাবলিশার। বলতে না হয় কে দায়ী? ব্ল্যাকজ্যাক আর তার দলবল নিয়ে হাজির হবার পরেই রেলরোড নিয়ে সমস্যা শুরু হয়েছে। শেরিফ জন ওয়েনও এই লাইন নিয়ে চিন্তা করেছিল। সেই জন্যই গেডক সেলুনে গিয়ে ব্ল্যাকজ্যাককে শাসিয়েছিল। ওখানেই বেশিরভাগ সময় কাটায় বদমাশগুলো। গেডক সেলুনটা শহরের নতুন অংশে, ব্রিজের ওপারে। সে যাই হোক, শেরিফ ব্ল্যাকজক স্মিথকে বলেছিল দলবল নিয়ে শহর ছেড়ে বেরিয়ে যেতে। সাহসী আর সৎ লোক ছিল ওয়েন। খোদ শয়তানকেও ভয় পেত না। কিন্তু মরে যেতে হলো তাকে, মেরে ফেলা হলো। উইলকার রবিন্স ছাড়া আর কেউ দেখেনি ওয়েনের ফাঁসি, কিন্তু উইলকার নিজেও মারা গেছে। কাজেই সাক্ষ্য দেবার কেউ নেই। পরের রাতে ওয়েনের ডেপুটিকে কারা যেন একটা গলির ভেতর নিয়ে গিয়ে পেটালো। প্রায় পঙ্গু হয়ে গেল লোকটা। মনোবল ভেঙে গেল। শারীরিকভাবে সেরে উঠেই শহর ছেড়ে চলে গেছে বেচারা। আবার মাথা নাড়ল ব্যানন। টাউন মার্শাল হয়ে সমস্যার সমাধানের কোনো ইচ্ছে ওর নেই। আমি সত্যি দুঃখিত, নরম গলায় বলল ও। ওয়েন যেটা পারিনি সেটা আমি পারবো এটা ভাবার কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া কাজটা আমি নিতে ইচ্ছুকও নই। গাল চলকালো কার্লসন। জজ কালকে তোমাকে লড়তে দেখেছে। ওর ধারণা তুমি পারবে। তাছাড়া কালকের ঘটনার পর তোমার সামনে এখন মাত্র 2টি পথ খোলা আছে। হয় তোমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, নয়তো ব্ল্যাকজকের দলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি থাকায় মনস্থির করো তাহলে টাউন মার্শালের বাড়তি সুবিধাটুকু ছাড়বে কেন? আমাদের উপকার হয়। উপরে নিচে মাথা দোলালো ব্যানন। সিটি কমিশনার একটা কথাও ফালতু বলেনি। চিন্তিত চেহারায় নিশ্চুপ মার্টিন হেডের দিকে তাকালো ও। নজরটা একটু উপরে উঠল। সিঁড়ি বেয়ে নেমে আসছে জেমস ওয়েন। ওদের টেবিলে আরও 2জন লোক আছে দেখে মুহূর্তের জন্য সে একটু থমকালো। তারপর নামতে শুরু করলো আবার। আমি নিজস্ব কারণে তোমাদের প্রস্তাবে রাজি হতে পারছি না, বলল ব্যানন। কফিতে চুমুক দিল। কিন্তু শেরিফের ভাই হয়তো মার্শাল হতে রাজি হতে পারে। কার্লসনের ভ্রু কুঁচকে গেল। ভাই? আমি জানতাম না জন ওয়েনের কোনো ভাই আছে। এই প্রথমবারের মতো মুখ খুলল মার্টিন হেড। তোমরা মার্শাল খুঁজছ? সে তার দায়িত্ব পালন করেই চলছে। এই তো, আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি। ভ্রু কুঁচকে মার্টিন হেডকে দেখল ব্যানন। মার্টিন হেড তাকিয়ে আছে আগুয়ান জেমস ওয়েনের দিকে। ঠোঁটের কোণে সিগারেট ছাড়া তাকে আজকে প্রথম দেখল ব্যানন। কি প্রস্তাব হেড? টাউন মার্শাল, বলল খর্বকায় প্রাক্তন রেঞ্জার। কার্লসন আর পাবলিশারের উপর থেকে ঘুরে এলো তার দৃষ্টি। রাতে পেকোস বারে যা ঘটেছিল তাতে আমিও ছিলাম, মনে করিয়ে দিল সে। ওই পরিস্থিতিতে আমিও সামলাতে পারতাম। যতটা প্রয়োজন সেটা আমিও করেছি। আর আপাতত শহর ছেড়ে চলে যাবার কোনো ইচ্ছেও আমার নেই। দ্বিধা করছে কার্লসন। মেলভিলের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হতাশ হয়েছে সে। আমি ব্যাননের মতো অস্ত্রে অত চালু নই, বলল মার্টিন। জেমস ওয়েনকে দেখালো। কিন্তু আমার পার্টনার আমার সঙ্গে থাকবে। কি সঙ্গে থাকবে না জেমস? থাকব, একটু দ্বিধা করে বলল ওয়েন। ঠিক আছে, আমি আছি। কিন্তু একটা কথা না বললেই নয় হেড,
মার্শালের চাকরি নেওয়াটা তোমার একটা বোকামি হলো। চেয়ার ছাড়ল কার্লসন। ঠিক আছে, 1 ঘন্টা পর তোমরা শেরিফের অফিসে এসো, মার্শালের ব্যাচ পেয়ে যাবে। ব্যাননের দিকে তাকালো। তুমি কি শহরেই থাকার কথা ভাবছো নাকি? আপাতত। কার্লসনের পাশে উঠে দাঁড়ালো মেলভিন, গম্ভীর চেহারা। বলল, জানি না কি নিয়ে তোমরা আর রুপ স্মিথের মধ্যে গন্ডগোল হয়েছে। হয়তো তুমিও ব্ল্যাক জ্যাকের লোকদের মতো আরেক ফার্স্ট গান। কিন্তু একটা কথা বলছি, মনে রেখো, বাঁচতে চাইলে এখন থেকে অন্ধকার গলির ব্যাপারে খুব সাবধান। কার্লসনের পিছু নিয়ে সেও হোটেল থেকে বেরোবার দরজার দিকে চলল। ব্যাননের উল্টো পাশের চেয়ারে বসল জেমস ওয়েন। রংচটা রেঞ্জের পোশাকের উপর একটা ব্রাশ জ্যাকেট পরা আছে। জ্যাকেটের বোতামগুলো খোলা, কোমরে গান বেল্টে দেখা যাচ্ছে। বুলেটের পিতলের খোল ঠান্ডা হলদেটে সোনালে আলো ছড়াচ্ছে। 2 হাতের কবজি পর্যন্ত স্কিন টাইট কালো গ্লাভসে ঢাকা। কৌতূহলে চকচকে চোখে মার্টিন হেডের দিকে তাকালো সে। তুমি কি সত্যি সিরিয়াস? কফির কাপ থেকে চোখ তুলল না মার্টিন হেড। ব্যাননের মনে হলো মনের উপর ওর মস্ত একটা বোঝা বয়ে বেড়াচ্ছে লোকটা। সম্ভবত এমন কিছু গোপন করছে যেটা ওর জানা প্রয়োজন। এই দুজন জোটার পর যে অস্বস্তি লেগেছিল সেটা বোধহয় আবার ফিরে এলো ওর মনে। মনে হচ্ছে ওদের নিজেদের ভেতরেও কোনো গন্ডগোল আছে। আবার আইনের ব্যাচ পড়তে ভালো লাগবে আমার, অবশেষে বলল হেড। এবার আমি দায়িত্ব পালনে পিছুপা হব না, নিচু গলায় বলল। ওয়েন, তুমি তো ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছ, সেই সুযোগ এসেছে। তোমার সাহায্য পেলে সত্যিই আমার উপকার হবে বাচ্চা। কফির কাপ থেকে চোখ তুলে সরাসরি ছেলের বয়সী জেমস ওয়েনের দিকে তাকালো। মৃদু হাসছে জেমস ওয়েন, সরু 2 ঠোঁট সামান্য ফাঁক হয়ে আছে। মুহূর্তের জন্যে দ্বিধার ছাপ পড়ল চোখে। চোয়ালের একটা পেশি তিরিক করে লাফিয়ে উঠল। এই প্রথম লোকটার চেহারার অনুভূতির ছাপ দেখতে পেল ব্যানন। ঠিক আছে, শ্বাস ফেলে বলল ওয়েন। আমি আছি তোমার সঙ্গে। চেয়ার পেছনে ঠেলে উঠে পড়ল ব্যানন। আমিও আছি, বলল ও। 3 জন আমরা একই সঙ্গে শহরে এসেছি। আমিও আছি। এখন আমি যাব একজনের সঙ্গে দেখা করতে। আশা করছি ফেরার পর তোমাদের বলতে পারবো ব্ল্যাক জ্যাক স্মিথ ছাড়াও আর কার বিরুদ্ধে আমাদের লাগতে হবে। আমি শেরিফের অফিসেই থাকব, কথা দিল মার্টিন হেড। ব্যাননকে দৃঢ় পায়ে চলে যেতে দেখল। দীর্ঘ সময় নীরব থাকল সে। তারপর শীতল চোখে জেমস ওয়েনকে মাপল। ধীর অথচ কড়া গলায় বলল, আমরা কথা দিয়েছি দরকার হলে ওকে সাহায্য করব। বাচ্চা, ওর বিশ্বাস আমরা নষ্ট করব না, কেমন? মার্টিন অনিশ্চিত বোধ করছে তার শেষ দিকের কথাটা প্রশ্ন হয়ে গেল। ওর চোখ জেমস ওয়েনের মুখের উপর ঘুরছে। আস্থা করার মতো কিছু দেখছে না, অস্বস্তি বোধ করছে। আর কি করতে পারেন মার্টিন? যা করেছো তো করেছই, ছেড়াতে ফেরানো যায় না। মনের ভেতর আশাহত কণ্ঠ তাকে বিদ্রুপ করে বলল। হোটেলের স্টেবল থেকে স্পিডিকে বের করে রওনা হলো ব্যানন। ইলশে গুড়ি বৃষ্টির ছাদ থেকে বাঁচাতে নিচু করে রেখেছে। পথে ডাক্তার রবার্ট কুকের সঙ্গে দেখা হলো ওর। বাকবোট চালিয়ে শহরের বাইরে যাচ্ছে লোকটা খারাপ আবহাওয়া তোয়াক্কা না করেই। নিশ্চয়ই দূরে কোথাও কল পড়েছে। ব্যাননকে দেখে কথা বলার জন্য থামল ডাক্তার, হাত নাড়ল। ব্যানন পাশে আসতে স্পিডির সঙ্গে তাল রেখে পাশাপাশি বাকবোট ছোটাল। মিস্টার গ্রোভার কেমন আছে? জিজ্ঞেস করল ব্যানন। ভালো, পেশাদারি ভঙ্গিতে মাথামত দিল ডাক্তার। ওর কাজটাই এমন যে মাথা ব্যথা হতে বাধ্য। একটু দ্বিধা করল সে। শুনলাম কাল রাতে কি ঘটেছে? শর্টির পেটে আমি ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। সামনে ঝুঁকে বসল, চোখে দুশ্চিন্তার ছাপ। রোব স্মিথ মারা গেলে আমি খুশি হতাম রক। শ্রাক করল ব্যানন। আমার ধারণা বেশ অনেক দিন সেচকি বিরক্ত করার সাহস পাবে না রোব স্মিথ। কথাটা ডাক্তারকে নিজের অযোগ্যতা মনে পড়িয়ে দিল। আড়ষ্ট গলায় জবাব দিল, তুমি চলে যাবার পর সে যে গতকাল একই কথা বলল।
আমি ওর মতো নিশ্চিত হতে পারলে বেঁচে যেতাম। সমস্যা হচ্ছে আমি চিনি না তোমাকে। কেন ফুলটন এসেছ তাও জানি না। ধরে নেওয়া যায় যে তুমিও ব্ল্যাকজ্যাক স্মিথের মতোই আরেক গানম্যান। সেজ তোমাকে বিশ্বাস করেছে যদিও। লাল হয়ে উঠল ডাক্তারের চেহারা, কণ্ঠস্বর কর্কশ হয়ে গেল। মনে হচ্ছে সেজ তোমার প্রেমে পড়ে গেছে, সেজন্য ওকে আমি দোষ দিতে পারছি না। এই শহরে যা পরিস্থিতি, তাতে যে কোনো মেয়ে নিরাপত্তার অভাব বোধ করবে। ও করেছে তাই। ওর বাবা এত বড় হয়ে গেছে যে, আর আমি। তুমি সে যে নিরাপত্তার জন্য যথেষ্ট, নিচু গলায় বলল ব্যানন। আমি হলে সেজকে নিয়ে দুশ্চিন্তা করতাম না। আর একটা কথা, জানতে চাইছো তাই বলছি। এখানে আমি যে কাজে এসেছি তাতে রেল রোডের লাভ হবে। গ্রোবারদের উপকারও হতে পারে আমার কারণে। কথাটা শুনে ভালো লাগলো। সিটে হেলান দিল রবার্ট কুক। রাশ হাতে নিয়ে বলল, আমি ট্র্যাক টাউনে যাচ্ছি। থামল একটু, তারপর জিজ্ঞেস করল, তুমি কি ক্রিস লংলেকারকে চেনো? কেন? সকালে দূর থেকে একজনকে দেখলাম, মনে হলো ক্রিস লংলেকারকে দেখলাম। মাথা নাড়ল ডাক্তার। ভুল দেখেছি, হাসল সে শঙ্কা এবং সন্দেহমুক্ত চেহারায়। সে তোমাকে রাতে সাপারের দাওয়াত দিয়েছে। গ্রোবারদের বাড়ি ফ্লিন্ট স্ট্রিটে। বিরাট একটা কটনউড গাছের নিচে সাদা বাড়িটা। হাত নেড়ে বিদায় নিল ব্যানন। দেখল বাগবোটের চাকা গড়াতে শুরু করেছে কাদার উপর দিয়ে। ডাক্তারের কথাটা একটু নেড়েচেড়ে দেখল সে। সত্যি যদি লংলেকার আসতো তাহলে ডিপোতে নিশ্চয়ই যেত, না গেলেও যোগাযোগ করত অন্তত গ্রোবারদের সঙ্গে যেভাবেই হোক। রাস্তার দুপাশে বৃষ্টি ভেজা কাঠের বাড়িগুলো ঝিম মেরে আছে। মাথার উপর ধূসর আকাশ আর রাস্তার প্যাঁচ প্যাঁচে কাদা মনটা বিষণ্ণ আর একাকী করে দেওয়ার জন্য জঘন্য একটা পরিবেশ। চিন্তার মোড় ভিক্টোরিয়া কেয়ার্নসের দিকে ঘুরিয়ে দিল ব্যানন। বাইরে বেরোনোর জন্য আজকের দিনটা একেবারেই অনুপযুক্ত। এই আবহাওয়ায় বেরোতে রাজি হবে তো, নাকি আবার দেরি করিয়ে দেবে? ব্রিজ পেরোনোর সময় স্পিডির খুর ফাঁপা শব্দ তুলল। রাস্তার লোক চলাচল নেই বললেই চলে। সতর্ক হয়ে আছে ব্যানন, চোখ দুটো সর্বক্ষণ বিপদ খুঁজছে। কাল রাতের ঘটনার পর অসতর্ক হবার অবকাশ নেই। ব্ল্যাকজ্যাক স্মিথের দলবল ওকে অত সহজে ছেড়ে দেবে না। কোনো বিপদ ঘটল না। সেলুনের হিচ রেখে স্পিডিকে বেঁধে বোর্ড ওয়াকে দাঁড়ালো ব্যানন। ব্যাট উইংয়ের পেছনে পেকোস বারের ভারী দরজাটা বন্ধ। সকালের বার খুলে না এরা। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে দরজায় জোরে একটা নক করল ব্যানন। কোনো সাড়া নেই। একটু অপেক্ষা করে দ্বিতীয়বারের মতো টোকা দিল। না, খুলছে না। অন্য কোনো পথে ঢোকার চেষ্টা করবে কিনা ভাবছে ব্যানন। এমন সময় মৃদু পায়ের শব্দ শুনতে পেল। এগিয়ে আসছে দরজার দিকে। ছিটকিনি খোলা হলো। সামান্য ফাঁকা হলো দরজাটা। সন্দেহপ্রবণ একটা চেহারা উঁকি দিল। লোকটার হাতে ঘর মোছার কাপড়। কি চাই? ধাক্কা দিয়ে দরজাটাকে খুলে চট করে ভেতরে ঢুকে পড়ল ব্যানন। মিস কেয়ার্নসের কাছে এসেছি। ঘুম থেকে উঠেছে সে? হ্যাঁ। ভ্রু কুচকে নিয়ে দ্বিতীয়বারই একই প্রশ্ন করল ব্যানন। ঘুরে দাঁড়ালো ঝাড়ুদার। অনিশ্চিত চেহারায় মহিলার অ্যাপার্টমেন্টের দরজা দেখল। সকালে তো ওকে দেখিনি, রাতে দেরি করে ঘুমায়। আবছা অন্ধকার খালি ঘরে ঘুরে এলো ব্যাননের দৃষ্টি। চেয়ার টেবিলগুলো সরিয়ে দেয়ালের কাছে রাখা হয়েছে। বাতাসে সিগারেটের ধোঁয়ায় বাসি গন্ধ। সাদা কালো একটা বিড়াল নিঃশব্দ পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। ওটার গলায় একটা নীল রিবন। মাঝখানের দূরত্ব নির্বিকারভাবে পার হয়ে ব্যাননের পায়ে বার কয়েক শরীর ডলল ওটা। তারপর আরাম পেয়ে মিয়াও করে ডেকে উঠল। বিড়বিড় করে ওটাকে গাল দিল ঝাড়ুদার। ঘর মোছার কাপড় দিয়ে বিড়ালটাকে বাড়ি মারার চেষ্টা করল। বিড়াল আমি দু চোখে দেখতে পারি না, মর। বাড়ির উপর লাফ দিয়ে উঠল বিড়ালটা। তারপর নেমে গেল ওপাশে। ওটাকে আর দেখা গেল না। ঝাড়ুদারকে পাত্তা না দিয়ে দোতলায় উঠে গেল ব্যানন। ভিকের দরজা টোকা দিল। কোনো প্রশ্ন করছে না কেউ ভেতর থেকে। কোনো আগুয়ানের আওয়াজ নেই। বেডরুমটা বেশ বড়। মনে পড়তেই টোকার জোর বাড়ালো ব্যানন। নিচতলায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে ভ্রুকুচকে ওর কার্যকলাপ দেখছে ঝাড়ুদার। আরেক দফা টোকা দিল ব্যানন। জবাব নেই কোনো।
ঘরের নিথর নীরবতা উৎকণ্ঠা সৃষ্টি করছে। মনে হচ্ছে কোথায় কি যেন গোলমাল হয়ে গেছে। নবটা ধরে ঘোরাবার চেষ্টা করল, ঘুরল না নব। দরজা তালা বন্ধ। কাঁধ দিয়ে ধাক্কা দিল, মজবুত দরজা সামান্যতর ককড়াল না। দরজা ভাঙতে হলে অনেক কসরত করতে হবে। নিচে নেমে দরজার কাছে চলে এলো ব্যানন। নিশ্চুপ ঝাড়ুদার নীরবে দেখছে ওকে। বাড়িটার পেছনে চলে এলো ব্যানন। হ্যাটের উপর বৃষ্টির কণা পড়ছে। ঘাট থেকে বেয়ে যাচ্ছে পানির সরু স্রোত। দ্বিধা জাগছে ওর মনে। ভিকি কেয়ার্ন্স মনোভাব পাল্টায়নি তো? হয়তো পিছিয়ে গেছে শেষ মুহূর্তে। নিশ্চিত হওয়া দরকার। বাড়ির উইংয়ের পাশ দিয়ে ইমার্জেন্সি সিঁড়ি আছে। সিঁড়ির ল্যান্ডিংটা ছোট, কিন্তু মাথার উপর কাঠের ছাদ থাকায় ওখানে বৃষ্টি পড়ছে না। ল্যান্ডিংয়ে উঠে এলো ব্যানন। ওদিকে দরজাটাও বন্ধ। বার কয়েক জোরে জোরে নক করল ব্যানন। কেয়ার্ন্স যদি ভেতরে থেকেও থাকে, বোধহয় ঠিক করছে, জবাব দেবে না। এখন বোধহয় নীরব থেকে ব্যাননকে ঝেড়ে ফেলতে চাইছে। ঘুরে দাঁড়ালো ব্যানন, নেমে আসবে সিঁড়ি বেয়ে। হঠাৎ খেয়াল করল ল্যান্ডিংয়ের পাশেই ভিক্টোরিয়া কেয়ার্ন্সের বেডরুমের জানালা। কাঁচে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। ল্যান্ডিংয়ের রেলিংয়ের উপর ঝুঁকে কাছে হাত বোলালো ব্যানন। ঘরের ভেতরটা দেখার চেষ্টা করল। একটা বিছানার বেশিরভাগ দেখা যাচ্ছে। দেয়ালের পাশে ওয়ার্ড্রোব। বিছানায় রাতে কেউ শোয়নি। চাদরটা নির্ভাজ। কৌতূহলী হয়ে উঠল ব্যানন। সতর্কতা বেড়ে গেল। আস্তে করে জানালার কাঁচ উপরে তোলার চেষ্টা করল। মসৃণভাবে উঠে গেল কাঁচটা। চৌকাঠের উপর দিয়ে বাম পা গলিয়ে দিল ব্যানন। সাবধানে ঢুকে পড়ল ভিকির বেডরুমে। পেকসবারের সামনে থমকে দাঁড়িয়েছে দুজন লোক। ব্যানন জানল না ল্যান্ডিংয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। রক ব্যানন, তীক্ষ্ণ কণ্ঠে বলল রূপ স্মিথ। এবার ওকে বাগে পেয়েছি শর্টি। এমন সুযোগই তো খুঁজছিলাম। বেআইনিভাবে আরেকজনের বাসায় লুকিয়ে ঢুকছে শালা। সাই দিল শর্টি। আমি ওদিকে সিঁড়ি বেয়ে উঠছি রব। দেরি না করে 6 গান বের করে ফেলল সে। পা বাড়ালো গলি ধরে। পেকসবারের সামনের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলল রূপ। চট করে ঢুকে পেল ভেতরে। লাথি দিয়ে দরজাটা পেছনে বন্ধ করে ঝাড়ুদারের দিকে মনোযোগ দিল। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে ঝাড়ুদার। রূপ স্মিথকে চিনতে পেরে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। দূর হও, ফেসফেসে গলায় বলল রূপ। দ্বিতীয়বার বলার প্রয়োজন হলো না। হাতের কাপড়টা মেঝেতে ফেলে প্রায় দৌড়ে দরজার কাছে চলে গেল লোকটা। বেরিয়ে গেল দরজা খুলে। ঝাড়ুদার বিদায় নিতে দরজার বল্টু মেরে বন্ধ করল রূপ স্মিথ। হাসছে সে। শীতল জমাট হাসি, প্রাণহীন, উদ্দেশ্যমূলক। বেডরুমে ঢুকেই থমকে দাঁড়ালো ব্যানন। বাতাসে পারফিউমের মিষ্টি মৃদু গন্ধ। গোছানো একটা ঘর। বিছানায় চাদর নির্ভাজ। ক্লোজিটের ডালা খোলা। কার্পেটের উপর পড়ে আছে কয়েকটা কাপড়। ব্যানন চলে যাবার পর মহিলা বোধহয় বাইরে যাবার কথা ভেবেছিল। বেডরুম থেকে লিভিং রুমে চলে এলো ব্যানন। থমকে দাঁড়ালো। বুঝতে পারল কেন এত ডাকাডাকিতেও সায় দেয়নি ভিকি কেয়ার্ন্স। হাত পা ছড়িয়ে একটা কাউচে শুয়ে আছে মহিলা বেকায়দায় ভঙ্গিতে। আর কখনো সে কারো ডাকে সাড়া দেবে না। রিগার ম্যাটিসের কারণে শক্ত হয়ে গেল লাশটা। চটপট পরীক্ষা সেরে নিল ব্যানন। চুলের নিচে খুঁজে পেল আঘাতের চিহ্ন। বুঝতে পারল এই আঘাতে মরেনি ভিকি। হাঁকড়া মুখটা দেখে বোঝা যায় দম নিতে চেষ্টা করেছিল। শ্বাস আটকে খুন করা হয়েছে মহিলাকে। গলায় চাপাচাপির কোনো চিহ্ন নেই। আর আঘাতটা ছাড়া আর কোনো আঘাতের ছাপও নেই। ভিকি কেয়ার্ন্সের হাতের আঙ্গুল পরীক্ষা করল ব্যানন। যা ভেবেছিল তাই। সুন্দর করে ম্যানিকিওর করা নখগুলোর একটা ভাঙ্গা। মাথার পাশে পড়ে আছে কুশনটা। ওটার দিকে এক পলক তাকিয়ে বুঝে ফেলল ব্যানন কিভাবে মারা গেছে মহিলা। সম্ভবত ও বের হয়ে যাবার পরপরই খুন করা হয়েছে মহিলাকে। খুনি বোধহয় বেডরুমে লুকিয়েছিল। সবই শুনেছে লোকটা। তারপর কাজ সেরে নিরাপদে চলে গেছে। সোজা হয়ে দাঁড়ালো ব্যানন। গম্ভীর হয়ে চেহারা দেখছে। মনে হচ্ছে হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছে। কাল রাতে ভীত ছিল মহিলা, তবু সাহায্য করতে চেয়েছিল। এখন সে নিজেই চলে গেছে সব সাহায্যের বাইরে। সমস্ত রহস্য কেন ফাঁস করতে চেয়েছিল মহিলা? ভিকি কেয়ার্ন্সের বলার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল লোকটাকে খুব ভালোভাবে চেনে সে।
ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত ছিল কথাগুলোয়। কি বলতে চেয়েছিল মহিলা সেটা জানার কোনো উপায় আর নেই। এই অ্যাপার্টমেন্টে এমন কোনো চিঠি বা প্রমাণ থাকতে পারে যেটা থেকে বোঝা যাবে যে কে আসলে নাটের গুরু। ঘরের মাঝখানে টেবিল, ওটা দিকে পা বাড়িয়ে থমকে গেল ব্যানন। জমে গেল মূর্তির মতো। জানালার চৌকাঠে বুট ঘষা গেলে যেমন আওয়াজ হতে পারে, ঠিক তেমন আওয়াজ হয়েছে বেডরুমের দিক থেকে। এখন কোনো আওয়াজ নেই, শুধু বৃষ্টির একটানা ঝিরঝিরি শব্দ। অপেক্ষা করছে ব্যানন। 2 মিনিট পেরিয়ে গেল, অস্বাভাবিক কোনো আওয়াজ নেই। টেবিলের কাছে চলে এলো ব্যানন নিঃশব্দ পায়ে। কালকে কয়েন আর চিঠিটা ওর কাছ থেকে নিয়ে টেবিলের উপর রেখেছিল ভিকি কিয়ান্স। কেউ নেয়নি। ওগুলো ওখানেই আছে। কয়েন আর চিঠিটা পকেটে ভরল ব্যানন। খেয়াল করল লন্ডনের কাঁচ কালো হয়ে গেছে। কেরোসিন শেষ হয়ে যাবার পর সলতে পুড়ে এমন হয়েছে। ঘরের ওপাশে দেয়ালের গায়ে সাজানো আছে একটা ছোট্ট ডেস্ক। ডেস্কের ড্রয়ারগুলো খোলা। ডেস্কের উপর পড়ে আছে চিঠি আর কাগজপত্র, সব ওগোছালো। কিছু একটা খুঁজছে কেউ তাড়াহুড়ায়। নিঃসন্দেহে খুনির কাজ। এখন আর ওগুলো ঘেটে কোনো লাভ নেই। নিশ্চয়ই কোনো প্রমাণ রাখেনি খুনি। ডেস্কের ড্রয়ার বন্ধ করতে গিয়ে আওয়াজটা আবার পেল ব্যানন। হালকা পায়ের শব্দ। বেডরুমে স্পষ্ট টের পেল কেউ ওকে দেখছে। ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেল ওর। স্রেফ সহজাত প্রতিক্রিয়ার কারণে লাফ দিয়ে একপাশে সরে গেল ব্যানন। পরের লাফে চলে এলো সদর দরজার কাছে। ঝটকা দিয়ে ছিটকিনি খুলে ফেলল। এক ধাক্কায় দরজাটা খুলেই ঝট করে সরে গেল এক পাশে। পিছিয়ে গেল কয়েক পা। ড্র করেই ঘুরে দাঁড়ালো বেডরুমের দরজার কাছে। তাড়া করার ভঙ্গিতে বেডরুম থেকে বের হয়ে এলো শর্টি। ডান হাতে সিক্সগান উঁচিয়ে রেখেছে। দরজার কাছে ব্যাননকে পাবার বদলে ঘরের মাঝখানে ওকে দেখে একটু চমকে গেল লোকটা। ওই দ্বিধাটুকুই কাল হলো তার। পরপর দুবার গম্ভীর গর্জন ছাড়ল ব্যাননের .45 কোল্ট। ধুলো হলো শর্টির শার্ট থেকে। প্রথম গুলিতে থমকে দাঁড়ালো শর্টি। দ্বিতীয় গুলির ধাক্কায় পিছিয়ে গেল কয়েক পা। বিস্ফোরিত চোখে ব্যাননকে দেখল এক মুহূর্ত। তারপর দরাম করে পড়ে গেল মেঝেতে। একবার পা আছড়ালো মেঝেতে। একটা ঝাঁকি খেয়ে স্থির হয়ে গেল শরীরটা। ঘরের চার দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল গুলির শব্দ। আস্তে আস্তে দুর্বল হতে গিয়ে মিলিয়ে গেল। নীরবতায় জোরালো শোনালো বৃষ্টির শব্দ। বাতাসের বাড়িতে জানালার কাছে আছড়ে পড়েছে বৃষ্টির ফোঁটা। আগের চেয়ে জুড়ে নেমেছে বৃষ্টি। লম্বা পা ফেলে লাশটার কাছে পৌঁছে গেল ব্যানন। টপকে চলে এলো বেডরুমের দরজায়। ও ঘর খালি। বাতাসে খোলা জানালার পর্দা নড়ছে। এছাড়া আর কোনো নড়াচড়া নেই। ওই জানালা দিয়ে ভেতরে ঢুকেছে ব্ল্যাকজ্যাক স্মিথের খুনি সাঙ্গাত। দোতলায় কোনো আওয়াজ নেই, কিন্তু 3 তলা থেকে মেয়েদের চেঁচামেচি ভেসে আসছে। 3 তলার পেকোস বারেন নাচুয়ে মেয়েরা থাকে। এখানে থেকে আর কোনো লাভ নেই। থাকলে ভীত মেয়েদের শত প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে ইচ্ছা নেই ব্যাননের। বারে নামার দরজা গলে ব্যালকনিতে চলে এলো সে। নিচে প্রায় অন্ধকার বাররুম। অস্ত্র হাতে তরতর করে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। বাম দিকে গলা চেড়ে চেঁচিয়ে উঠল একটা বিড়াল। প্রচণ্ড ব্যথা। ঝট করে লক্ষ্য করে ঘুরল ব্যানন। রূপ স্মিথের প্রথম গুলিটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল পায়ের নিচে বিড়ালটা পড়ায়। চমকে উঠেছিল সে। ব্যাননের মাথায় 3 ফুট উপরের কাঠে গাঁথল বুলেট। চাপা সরে গাল দিল রূপ স্মিথ। ব্যাননকে ব্যালকনিতে দেখে একটু সরে দাঁড়াতে চেয়েছিল সে। সে জানত ভিকির বিড়ালটা আদর পেতে পায়ের কাছে ঘুরঘুর করছে। বেখেয়ালে ওটার লেজ মারিয়ে দিয়েছে সে। চমকে দেওয়ার সুযোগটা আর নেই। বুড়ো আঙ্গুলে দ্বিতীয়বারের মতো হ্যামার তুলল রূপ। ট্রিগার চাপ দেওয়ার আগেই সিঁড়িতে ঝিকিয়ে উঠল একটা লালচে কমলা আগুন। গুলির ধাক্কায় হাত পাক খেয়ে গেল রূপ। ভারে পিঠ ঠেকিয়ে নিজেকে সামলালো। গুলি করলো আবার। দেখল ঝাঁকি খেয়ে পিছিয়ে যাচ্ছে ব্যানন। ওপারে আবার আগুনের ঝিলিক। কাঁধে একটা ধাক্কা অনুভব করল রূপ। এমনিতেই পড়ে যাচ্ছিল সে। বসে পড়ল মেঝেতে। তারপর শুয়ে পড়ল। কোনো ব্যথা অনুভব করছে না। চোখের সামনে মিটমিট করছে অসংখ্য নক্ষত্র। খুব সাবধানে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামল ব্যানন। 6 গান কক করে রেখেছে। বিপদ দেখলেই গুলি করবে। বিরাট ঘরটায় ঘুরে এলো ওর নজর। আর কেউ নেই।
পেকোস বারে। এমনকি বিড়ালটাও উধাও হয়েছে, চলে গেছে ভিকির অ্যাপার্টমেন্টে। গোলাগুলির আওয়াজে মেয়েদের চিৎকার থেমে গেছে। এবার আবার শোনা যাচ্ছে, এবার আগের চেয়েও জোরালো। সিঁড়ি বেয়ে নেমে আসছে তারা। বন্ধ দরজার কাছে চলে এলো ব্যানন, বোল্টে খুলে ফেলল, সিঁড়ি বেয়ে নেমে গেল বোর্ডওয়াকে। বৃষ্টির বেগ বেড়েছে আরও। রাস্তার অপর পাশে একটা দরজায় দাঁড়িয়ে ব্যাননকে পেকোস বার থেকে বের হতে দেখল ঝাড়ুদার। দেখল বিরাট ঘোড়াটায় চলে যাচ্ছে লোকটা, ব্রিজ পার হয়ে শহরের পুরনো অংশের দিকে চলেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করল ঝাড়ুদার, তারপর কাদা মারিয়ে রাস্তা পার হলো। তার পেছন আসছে কৌতূহলী জনতা। বৃষ্টি ভেজা অলস সকালে এরকম পাইকারি গোলাগুলিতে শহরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথম মেয়েটা নিচে নেমে এসেছে, এমন সময় দরজা ঠেলে ঢুকল ঝাড়ুদার। একে একে নেমে আসছে মেয়েরা, তাদের পরনে এখনও উলের পোশাক। বিছানা ছেড়ে উঠে এসেছে, চোখে এখনও ঘুম লেগে আছে, মেকআপ নেই, দেখতে ভালো লাগছে না একজনকেও। রূপ স্মিথকে বারের সামনে দেখল ঝাড়ুদার। উঠে বসতে চাইছে লোকটা, দুর্বলতার কারণে পারছে না। ওর উপর ঝুঁকে দাঁড়িয়েছে একটা মেয়ে। রূপের চোখ তার উপর স্থির হল। মিলি, ফিসফিস করে বলল সে। রেডকে ডাকো, রেড। আর কিছু বলতে পারল না, জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। অনিশ্চিত চেহারায় চারপাশে তাকালো মিলি। চট করে $1 কামানোর সুযোগটা চিনতে ভুল করল না ঝাড়ুদার। ঘুরে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বৃষ্টির তোয়াক্কা না করেই ছুটে চলল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ওয়েস্টার্ন সিরিজ থেকে গল্প শেষ জংশনের 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।